নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অদ্ভুতুরে, আর আমি নন্দিতা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের রক্তহীন করা দুটি ভৌতিক ঘটনা শোনাব। ঘটনা দুটির মধ্যে রয়েছে অন্যরকমই এক ভৌতিক রহস্য। আজকের এপিসোডে আমরা গ্রাম বাংলায় ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা এবং লোকমুখে শোনা একটি সত্য ভৌতিক ঘটনা শোনাব, যার নিশি ডাক নামে পরিচিত। তাই আপনারা দুটি ঘটনাই শেষ পর্যন্ত শুনবেন, আর শুনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর দেরি না করে চলে যাই আজকের ঘটনা। আজকের প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে দীপক। তো পুরো ঘটনাটি আমি ওর মতো করেই বলছি। আমাদের গ্রামটা ছিল নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম। সেখানেই জন্মমৃত্যু ছিল আমাদের জীবনের নিয়ম। কিন্তু এই নিয়মে একটা ভাঙন ধরল ঠাকুরদার মৃত্যুর পর থেকে। ঠাকুরদা ছিলেন গ্রামের প্রবীণ, সবাই তাকে সমীহ করত। কিন্তু হঠাৎ একদিন ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিন্তু তার মৃত্যুটাই যেন আমাদের পরিবারের শান্তি বিঘ্নিত করল। কারণ তার মৃত্যুর মাত্র 15 দিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার ছোট ভাই রানা সেদিন সকালে বিছানায় শুয়ে থাকতেই হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায়। ওর কোনো রোগ ব্যাধিও ছিল না, তাই ভাইকে আমরা সবাই চিৎকার করে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তাই ছোটাছুটি করে একজন ডাক্তারকে নিয়ে আসলাম বাড়িতে, কিন্তু উনি এসে কিছুই করতে পারলেন না। ঠিক 15 দিনের মাথায় রানা মারা গেল। এই মৃত্যু যেন আমাদের সবাইকে শোকগ্রস্ত করে তুলল। একটা অস্বাভাবিকতায় ঢেকে গেল গোটা পরিবার। বাবা মা চুপচাপ হয়ে গেলেন। মা সারাক্ষণ কান্নাকাটি করতেন। আমি নিজেও একটা ভয়ের জালে আটকা পড়েছিলাম। কিসের দোষে কী কারণে রানা চলে গেল বুঝতেও পারছিলাম না। এর মধ্যে গ্রামের একজন বয়স্ক দাদু আমাদের বাড়িতে এলেন। তিনি ছিলেন ঠাকুরদার বন্ধু। তিনি জানতেন ঠাকুরদার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা। আমাদের কাছে রান্নার মৃত্যুর কথা শুনে তিনি একটু চিন্তায় পড়ে গেলেন। তারপর কাশতে কাশতে বললেন, এটা হতে পারে জিনের কাজ। আমরা তখন অবাক হয়ে গেলাম। জিন? এসব কথায় আমরা বিশ্বাস করতাম না। কিন্তু ওই দাদু আমাদের জানালেন ঠাকুরদার কাছে একটা প্রাচীন মন্ত্রের বই ছিল, আর সেই বইতে জিনদের টাকার মন্ত্র লেখা ছিল। ঠাকুরদা হয়তো নিজের অজান্তেই কোনো জিনকে ডেকে ফেলেছিলেন, আর সেই জিনের ইচ্ছা পূরণ না হওয়ায় সে এখন আমাদের পরিবারের ওপর রুষ্ট। তাই 15 দিন অন্তর অন্তর সে আমাদের একজনকে নিয়ে যাচ্ছে। এটা শুনে যেন আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। ওই দাদু আমাদের আশ্বাস দিলেন। তিনি জানালেন সেই বইতে জিনকে বন্দি করার মন্ত্র আছে, কিন্তু সেই মন্ত্র জপ করতে হবে পূর্ণিমার রাতে, আর সেটা শ্মশানে বসে। এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু পরিবারকে বাঁচানোর জন্য এটাই একমাত্র উপায়। তাই দাদুর কথা শুনে আমরা সিদ্ধান্ত নিলাম এই ঝুঁকিটাই নেব। আর তখন পূর্ণিমা আসতে মাত্র কয়েকদিন বাকি। সেই কয়েকদিন অসহ্য যন্ত্রণার মধ্যে কাটানো হলো। প্রতি মুহূর্ত মনে হতো এবার হয়তো আমাদের কারো চলে যাওয়ার পালা। বাবা মায়ের চোখে মুখে লেগে থাকতো ভয় আর নৈরাশ্য। অবশ্যই সেই বিশেষ পূর্ণিমার রাতে দাদুকে সঙ্গে নিয়ে আমরা চলে গেলাম আমাদের গ্রামের শ্মশানে। রাতের আকাশটা ছিল মেঘমুক্ত, চারপাশে গাছের ছায়া আর কুকুরের আওয়াজ ছাড়া কোনো সারাশব্দ নেই। দাদু তখন ধ্যানমগ্ন হয়ে বসে মন্ত্র জপ করতে লাগলেন শ্মশানে বসে। আর সেই মন্ত্রোচ্চারণটাও ছিল বিচিত্র ধরনের। কখনো শুনে ভয়ানক লাগছে, আবার কখনো মৃদু সুরের মতো। তারপর মন্ত্র চলতে থাকতেই অস্বাভাবিক জোরে একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। চারপাশে থাকা গাছের ডালপালা সব যেন দুমড়ে মুচড়ে ভেঙে পড়ছে। এরপর হঠাৎ মাটিটাও কেঁপে উঠল। মনে হলো যেন গোটা পৃথিবীটা কেঁপে উঠেছে। মুহূর্তের মধ্যে একটা কালো ছায়া দেখা দিল আমাদের সামনে, আর সেটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। দাদু তখন আরও জোরে
মন্ত্র জপ করতে লাগলেন। আর সেই মুহূর্তে দাদু দরদর করে ঘামতে লাগলেন। তবুও তিনি থামলেন না। সেই কালো ছায়াটা এসে আমাদের ঠিক মাঝখানে দাঁড়াল, আর দুটো লাল চোখ যেন জল করছিল অন্ধকারের মধ্যে। সেই চোখের দৃষ্টিতে ছিল এক অস্বাভাবিক ক্ষোভ। দাদু তখন চিৎকার করে বললেন, আমরা তোমাকে মুক্তি দিচ্ছি, তাই তুমি আমাদের পরিবারকে ছেড়ে দাও। ঠিক তখনই দাদুর মন্ত্রের জোরে কালো ছায়াটা ক্রমশ নিশ্চিহ্ন হয়ে গেল, এবং দাদু একটা আঁচড়ের মধ্যে সেই জিনকে বন্দি করে ফেললেন। আর এটা দেখা মাত্রই আমরা সবাই স্তম্ভিত হয়ে পড়েছিলাম, কিন্তু মনের মধ্যে যেন এক অপার শান্তি নেমে এলো, কারণ আমরা নিশ্চিত হলাম যে আমাদের পরিবার এবার থেকে সম্পূর্ণ নিরাপদ। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো আর দেরি না করে চলে যাই দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটি আমি শুনেছি আমার এক বন্ধুর কাছ থেকে। পুরো ঘটনাটি আমি ওর মতো করেই বলছি। ঘটনাটি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, আর সেটি হলো একটি নিশির ঘটনা। শুনেছি আগে আমাদের গ্রামে নাকি প্রায় নিশির ঘটনা শোনা যেত, আর সেই নিশি কোনো সাধারণ আত্মা ছিল না, সে ছিল ভয়ানক নিষ্ঠুর। শোনা যেত প্রতি শনিবারের রাতে সে ঘুরে বেড়াতো গ্রামের নির্জন পথে, আর সে নাকি পথে ঘাটে কোনো একা মানুষ পেলেই তার নাম ধরে ডাকত, আর যদি কেউ তার ডাকে সাড়া দিত, নিশি তখনই সেই ব্যক্তির আত্মাকে নিজের সাথে নিয়ে চলে যেত চিরতরে অন্ধকারের এক জগতে। এই ঘটনা শুনে আমরা ছেলেমেয়েরা খুব ভয় পেতাম। শনিবার সন্ধ্যা নামতেই বাড়ির ভেতরে ঢুকে পড়তাম। জানালা দিয়ে তাকানোরও সাহস আর আমাদের কারোর ছিল না। এই ভয়কে জয় করা আমাদের কাছে ছিল বেশ কঠিন ব্যাপার। প্রতি শনিবার রাতে গ্রামে একটা অস্থিরতা নেমে আসত। সবাই নিজেদের বাড়ির দরজা বন্ধ করে আলো জ্বালিয়ে রাত কাটাত। এরকমই এক শনিবার রাতে আমার ছোট্ট বোন পিউ হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ল। জ্বর, গা গরম আর প্রচণ্ড বমি হচ্ছিল ওর। বাবা মা সারা রাত জেগে তার সেবা করছিলেন। আমিও তাদের পাশেই বসেছিলাম। হঠাৎ প্রায় রাত 2টো নাগাদ বাইরে একটা হৃদয় বিদারক কান্নার শব্দ শুনতে। কান্নার শব্দটা এতটাই প্রখর যে আমার গা শিউরে উঠল। বাবা তখন জানলা দিয়ে তাকালেন, কিন্তু বাইরে কিছুই দেখতে পেলেন না। শুধু শোনা গেল গাছের পাতার শব্দ আর কুকুরের আওয়াজ। ঠিক কিছুক্ষণ পর কান্নার শব্দটা আবার ভেসে এলো, এবার বেশ জোরে। এই শব্দে আমার বোন পিউ আরও অস্থির হয়ে উঠল। সে কাঁদতে শুরু করল, মা মা বলে। মা তখন তাড়াতাড়ি করে বোনকে জড়িয়ে ধরল। তখন যেন বোনের চোখে এক অস্বাভাবিক ভয় দেখলাম। কিন্তু ঠিক সেই সময় বাড়ির বাইরে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, পিউ, এই পিউ। আর তার সাথে শোনা গেল দরজায় টোকা দেওয়ার মতো শব্দ। কিন্তু একই সাথে ভয়ানক ঠান্ডা বাতাস যেন সারা শরীরে বুলিয়ে দিয়ে গেল। আমার শরীর দিয়ে যেন একেবারে হিম শীতল স্রোত বয়ে গেল। বুকের ভেতরটা জোরে জোরে থকথক করে কাঁপতে লাগলো। মা এবার বোনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, কে? কিন্তু কোনো জবাব নেই, শুধু একটা দীর্ঘশ্বাসের শব্দ এলো, যেন কেউ হতাশ হয়ে চলে গেল। এই ঘটনার পর থেকে আমাদের গ্রামে আরও বেশি করে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই জানতো নিশি আমাদের গ্রামেই কোথাও আছে। সে হয়তো আমাদের নাম জানে, আমাদের চেনে। আর সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো সে বাচ্চাদের কান্নার আওয়াজে সাড়া দেয়। গ্রামের সবাই তখন নিজেদের মতো করে নিরাপত্তার ব্যবস্থা করল। বাড়ির চারপাশে লবণের রেখা দিয়ে আকাশমুখ করে বড় বড় দ্বীপ জ্বালিয়ে রাখত।
কিন্তু তবুও যেন মনের ভেতর থেকে ভয় দূর হলো না। এক অসহনীয় পরিস্থিতিতে গ্রামের একজন বয়স্ক ওঝাকে নিয়ে আসা হলো। উনি জানতেন নানা রকমের মন্ত্রতন্ত্র। তিনি আমাদের বাড়িতে এসে মন্ত্রতন্ত্র জপ করে বাড়িকে আবদ্ধ করে গেলেন, আর পিউকে একটা কাপড় দিয়ে ঢেকে দিলেন। তিনি বললেন এই কাপড় নাকি নিশির কাছে পিউকে অদৃশ্য করে রাখবে। সে পিউকে দেখতে বা অনুভব করতে পারবে না। আমরা একটু স্বস্তি পেলাম। কিন্তু ঠিক পরের শনিবার রাতে সেই ভয়ঙ্কর ডাক আবারও শুনতে পেলাম। এবার কখনো আমার নাম, কখনো বাবার নাম, আবার কখনো শোনা যেত গ্রামের অন্য কোনো বাচ্চার নাম ধরে ডাকছে। এরকমই এক শনিবার রাতে হঠাৎ আমার ঘরে জানালা দেখি খোলা, আর জানালা দিয়ে মনে হলো যে একটা লম্বা কালো ছায়া ঘরে প্রবেশ করলো। আর এবার ছায়াটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়ে চিৎকার করে মা বাবাকে ডাকতে লাগলাম। বাবা মা তখন দৌড়ে আসলো, কিন্তু ওরা এসে আমার কথা মতো সেই ঘরে কিছুই দেখতে পাইনি। তখনই আমার গায়ে একটা ঠান্ডা বাতাস লাগলো। পরের দিন সকালে আমি ওঝার কাছে গিয়ে সবটা জানালাম। উনি তখন মুখ গম্ভীর করে বললেন, নিশি ক্ষিপ্ত হয়েছে, সে আরো ক্ষতি করবে। এবার আমরা আরও চিন্তায় পড়ে গেলাম, আর ওঝাকে বললাম যে এর থেকে কি রেহাই পাওয়ার কোনো উপায় নেই। উনি তখন আমাদের আশ্বাস দিলেন, বললেন পরবর্তী শনিবার পূর্ণিমার রাত, সেদিন একটা বিশেষ পুজো করতে হবে। তারপর সেই কথা অনুযায়ী এক পুজো করা হলো। পুজোর পর ওঝা আমাদের সবাইকে এক জায়গায় জড়ো হতে বললেন। তারপর তিনি মন্ত্রপুত জল আমাদের সবার শরীরে ছিটিয়ে দিলেন, আর তার সাথে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। গ্রামের কিছু মানুষ সেই মন্ত্র জপ করতে শুরু করল। এইবারে হঠাৎ তীব্র চিৎকার শোনা গেল, কিন্তু কেউ থামল না। সারা রাত মন্ত্র জপ চলল। তারপর ভোর হওয়ার আগেই নিশির আর কোনো শব্দ নেই। সূর্য ওঠার সাথে সাথে একটা শান্তির নিঃশ্বাস আমাদের গ্রামে ফিরে এলো। ওঝা আমাদের জানালেন নিশি আর ফিরে আসবে না। মন্ত্রের শক্তিতে তাকে চিরতরে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে আর কখনো নিশির ডাক শোনা যায়নি। গ্রামের মানুষ আবার আগের মতো জীবনে ফিরে এসেছে। নিশির ঘটনা এখন এক ভয়ঙ্কর স্মৃতি। তো বন্ধুরা, এই ছিল আজকের দুটি ঘটনা। ঘটনা দুটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা এভাবে আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। তো সঙ্গে থাকুন অদ্ভুত। ধন্যবাদ।